হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লিউবি স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 9-এর সম্পূর্ণ নতুন যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রকাশিত হয়েছে 2022 সালের জানুয়ারি মাসের জন্য, তার ইংলিশ বিষয়। দেখো, ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এর আগের ভিডিওয়ে আমি তোমাদের নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আগেই সমাধান করে দিয়েছি। তোমরা যদি দেখে না থাকো, অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখিয়ে নিও। আজ আমরা ইংলিশ বিষয়ে সমস্ত প্রশ্নের সমাধান সঠিকভাবে তোমাদের জন্য তৈরি করে নিয়ে এসেছি। তোমরা বিষয়টা ভালোভাবে বুঝে নাও এবং খাতায় লিখে রাখো। বিদ্যালয় থেকে যখন জমা দিতে বলবে, অবশ্যই গিয়ে জমা দিয়ে দেবে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো দেখো, প্রথমে বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ আর আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এই প্যাসেজটি আমাদের পড়তে বলা হয়েছে এবং নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর করতে বলা হয়েছে। তো দেখো, প্যাসেজটা অনেকটাই বড়, আমি খুব তাড়াতাড়ি একটু পড়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখো। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। তাহলে আমি মনে করেছি বা মনে পড়েছে আমার আর একটা খুব মজাদার ঘটনা ভোলা গ্র্যান্ডপা, ভোলা ঠাকুরদার, যেটি আমার বাবার সঙ্গে জড়িত। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন। এটা ছিল একটি বৃষ্টিবিঘ্নিত বিকালবেলা। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, মানে বন্য উত্তেজনার সঙ্গে ভোলা ঠাকুরদা টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বলেছিল, অ্যান্ড হিজ ফ্রেন্ড, তার বন্ধুদের, দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, তিনি একদল জলদস্যুকে দেখতে পেয়েছিলেন। দে ওয়ার বিউরিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডুনস অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ। তাহলে আমাদের গ্রামের পাশে যে স্যান্ডুন ছিল বা নদীর পাশে সিশোর ছিল, সমুদ্র তীর, সেখানে একদল পাইরেটসরা কী করছিল, কিছু একটা বক্স সেটি সেখানে পুঁতে রাখছিল। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড স্টার্ট লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। সেই মুহূর্তেই বাবা এবং তার বন্ধুরা কি সেই গুপ্তধন খোঁজার আরম্ভ করেছিল। ইভিনিং পাস্ট অন টু নাইট, তাহলে কি সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, তাহলে মেঘের ভিতর থেকে চাঁদের আলো দেখা গেল। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, একদল শিয়াল কী করছিল, ডাকছিল। ইট ওয়াজ পাস্ট মিড নাইট, এটা মধ্যরাত অতিক্রান্ত হয়েছিল। অ্যাট দিস পয়েন্ট, এই মুহূর্তে অফ টাইম, ভোলা গ্র্যান্ডপা কনফেস দ্যাট, সেই সময় ভোলা গ্র্যান্ডপা স্বীকার করে নিয়েছিলেন যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, সেখানে কোনো মূলধন গুপ্তধন নেই। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, তিনি দুপুরবেলায় যে খানিকক্ষণের জন্য ঘুমিয়েছিলেন, সেই দুপুরবেলার ঘুমের মধ্যে তিনি স্বপ্নটি দেখেছিলেন। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবন, একদা ভোলা গ্র্যান্ডপা বা ভোলা ঠাকুরদা সুন্দরবনের একটি বিশাল অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা তিনি নিয়েছিলেন। ইন দোজ ডেজ, সেই দিনে, রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গলস অফ সুন্দরবন, তাহলে সুন্দরবনের যে ঘন জঙ্গল ছিল সেখানে ঘুরে বেড়াতকে রয়্যাল বেঙ্গল টাইগার্স। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, পার্টিকুলারলি আফটার সানডাউন, তাহলে সূর্য ডুবে যাওয়ার পরে মানুষরা কী করতো, দল বেঁধে ঘুরে বেড়াতো। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, ভোলা গ্র্যান্ডপা কি ভোলা ঠাকুরদা সাপ্তাহিক যে বাজার, সেই বাজার থেকে তিনি ফিরছিলেন। সাডেনলি অ্যাট এ ডিস্ট্যান্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, তার 5 গজ দূরে তিনি একটা দূরত্বে, হি হেয়ার দ্য গ্রাউল অফ রয়্যাল বেঙ্গল টাইগার, তিনি রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনেছিলেন। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ টাইগার অন হিজ ফেস, তার মুখের সামনে একটি উজ্জ্বল বাঘ তিনি দেখতে পেয়েছিলেন। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি, তাহলে পাশেই একটি বট গাছে তিনি উঠে পড়েছিলেন। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস, তাহলে প্রায় 100 বারের মতন সেই বাঘটি সেই গাছের চারিদিকে ঘুরছিল এবং গর্জন করছিল। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইস অফ হিম, তারপর সে কি ঘাসের মধ্যে বসে পড়েছিল, চোখটি কিন্তু তার দিকেই ছিল। উইথ নাইটফল, রাত্রেবেলায়, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, মানে রাত্রেবেলায় অন্ধকারের হয়ে যাচ্ছিল জঙ্গলটি এবং নিস্তব্ধ হয়ে গিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা কুড হেয়ার দ্য টাইগার বিটিং ইটস টেইল অন দ্য ড্রাই লিভস, তাহলে ড্রাই লিভস বা শুকনো পাতার উপর বাঘের যে লেজ নাড়ানো, সেই শব্দটা ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছিল। আওয়ার পাস্ট, মানে কি ঘন্টার পর ঘন্টা কেটে গেল। তো দেখো, আমি খুব তাড়াতাড়ি পড়ে দিলাম কারণ প্যাসেজটা অনেকটাই বড়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো সলভ করব। দেখো, অ্যাক্টিভিটি 1-এ বলেছে রাইট দ্য কারেক্ট আনসার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, এখানে যে অপশানগুলো দেওয়া আছে বা এখান থেকে আমাদের এই যে 4টে অপশান দেওয়া আছে ABCD, এখান থেকে সঠিক উত্তরটি আমাদের বেছে লিখতে বলেছে। মোট 3টি প্রশ্ন আছে, 3 নম্বর। একে আছে দেখো, ভোলা গ্র্যান্ডপা হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, তাহলে ভোলা গ্র্যান্ডপা দেখেছিলেন কি, একদল জলদস্যু। এ আছে দেখো অ্যাট দ্য সিশোর, বি আছে ইন দ্য ফরেস্ট, সি আছে অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক, ডি আছে ইন হিজ মিড ডে ন্যাপ, তিনি কোথায় দেখেছিলেন, তার সেই মিড ডে ন্যাপ, দুপুরের ঘুমের স্বপ্নে তিনি দেখেছিলেন। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে মিড ডে ন্যাপ, তাহলে তোমরা উত্তরটি লিখে নেবে মিড ডে ন্যাপ। এরপর আছে 2, আফটার সানসেট পিপল ইউজ টু গো আউট অফ
ডোর ইন গ্রুপস বিকজ অফ। তাহলে সন্ধ্যার সময় বা সূর্য অস্তের পরে মানুষ এক দল বেঁধে ঘরের বাইরে বেরোতো, তার কারণ কী ছিল? আমরা পড়েছি রয়্যাল বেঙ্গল টাইগারের কারণে। তো দেখো, এ আছে রবার্স, বি আছে স্নেক্স, সি আছে রয়্যাল বেঙ্গল টাইগার্স, আর ডি আছে পাইরেটস। তাহলে আমাদের সঠিক উত্তরটি হলো অপশান সি, রয়্যাল বেঙ্গল টাইগার্স। ঠিক আছে, এরপরে আছে দেখো 3, অন সিইং দ্য টাইগার ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ দ্য। তাহলে এই বাঘটিকে দেখে ভোলা গ্র্যান্ডপা কোথায় উঠে পড়েছিল? আমরা দেখেছি তিনি বেনিয়ান ট্রিতে উঠে পড়েছিলেন। তো এখানে আছে দেখো নিম ট্রি, বেনিয়ান ট্রি, তারপরে আছে দেখো ম্যাঙ্গো ট্রি, এবং ডি আছে দেখো বানানা ট্রি। তাহলে কোথায় উঠে পড়েছিলেন তিনি? বেনিয়ান ট্রি বা বট গাছে। তাহলে আমাদের সঠিক উত্তরটি হলো অপশান বি। তোমরা কিন্তু ফুল সেন্টেন্সে অ্যান্সারটি লেখার চেষ্টা করবে। ঠিক আছে, এরপর আছে দেখো অ্যাক্টিভিটি 2, বলেছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ওয়ার দ্য পাইরেটস ডুইং হোয়েন ভোলা গ্র্যান্ডপা স দেম। তাহলে ভোলা গ্র্যান্ডপা যখন সেই জলদস্যুদের দেখেছিলেন তখন তারা কি করছিল? দ্বিতীয় প্রশ্ন আছে দেখো, হোয়াই ডিড পিপল মুভ ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন। তাহলে সূর্যাস্তের পর বা সূর্য যখন ডুবে যেত তারপর মানুষরা কেন দল বেঁধে চলাচল করতো? এখানে দেখো 2 গুণ 2 আছে, অর্থাৎ দুটি প্রশ্নের জন্য মোট 4 নম্বর। তো চলো আমরা এই প্রশ্নের উত্তর দুটি খাতায় দেখে নিই। তো অ্যাক্টিভিটি 2 এর দাগে ছিল হোয়াট ওয়ার দ্য পাইরেটস ডুইং হোয়েন ভোলা গ্র্যান্ডপা স দেম। উত্তরটি দেখে নাও। অ্যান্সার লিখবে দ্য পাইরেটস ওয়ার বিউরিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডুনস অন দ্য সিশোর বাই দ্য ন্যারেটর্স ভিলেজ। তাহলে লেখকের বাড়ির পাশের যে সমুদ্র তীর আছে সেখানে সেই পাইরেটসের দল বা জলদস্যু দলরা কী করছিল? একটা বক্স, সেখানে স্যান্ড ডুনসের মধ্যে তারা কি পুঁতছিল। তাহলে এটি ছিল আমাদের উত্তর। 2 নম্বরের জন্য আমাদের যেহেতু বলেছে, সুতরাং আমাদের উত্তরটি যথার্থই। এবার বিয়ে ছিল দেখো, হোয়াই ডিড পিপল মুভ ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন। সূর্যাস্তের পর মানুষ কেন দল বেঁধে ঘুরতো? আমরা পড়েছিলাম প্যাসেজে যে একদল মানুষ তারা ঘুরতো দল বেঁধে, কারণ কি? সেখানে সুন্দরবনে খুব বাঘের উৎপাত দেখা দিয়েছিল তাই। তো উত্তরটি এইভাবে লিখবে, পিপল মুভড ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন বিকজ, কারণ ইন দোজ ডেজ, সেই সময়কার দিনে, রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি মুভড দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবনস। তাহলে সুন্দরবনের যে গভীর অরণ্য ছিল সেই গভীর অরণ্যে কি করতো? ফ্রিলি মানে একদম খোলাভাবে ঘুরে বেড়াতো রয়্যাল বেঙ্গল টাইগার। সেই জন্য তাদের ভয়ে মানুষ কি একদল তারা দল বেঁধে সবসময় যাতায়াত করতো। ঠিক আছে, এবার দেখো অ্যাক্টিভিটি 3-তে আমাদের কিছু গ্রামার দেওয়া আছে, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। দেখো এখানে লেখা আছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এ আছে দেখো, রাকা সেইড টু হার সিস্টার উইল ইউ গো টু দ্য লাইব্রেরি টুমরো। এটি আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আছে। বি আছে মিস্টার রয় সেস মাই নেফিউ ইজ ভেরি গুড অ্যাট স্পোর্টস। এটি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। এরপর আছে সি এ, মাই গ্র্যান্ড মাদার সেইড টু মি মে ইউ লিভ লং। তাহলে আমাদের এই যে 3 নম্বরটি আছে, তো চলো এর উত্তরটি আমরা দেখে নিই খাতায়। তাহলে দেখো প্রথম প্রশ্ন ছিল কি, বা ন্যারেশন চেঞ্জ করতে বলেছিল, রাকা সেইড টু হার সিস্টার উইল ইউ গো টু দ্য লাইব্রেরি টুমরো। তো অ্যান্সারটি এইভাবে লিখবে, রাকা আস্কড হার সিস্টার ইফ শি উড গো টু দ্য লাইব্রেরি নেক্সট ডে। তাহলে টুমরো ছিল আমাদের নেক্সট ডে হয়ে গেছে। যেহেতু এটা আমাদের উইল দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ আমাদের এটি একটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, সেই জন্য আমরা ইফ দিয়ে এখানে শুরু করেছি। তো কি লিখেছি? রাকা আস্কড হার সিস্টার ইফ শি উড গো টু দ্য লাইব্রেরি নেক্সট ডে। ক্লিয়ার? এবার দেখো বিয়ে ছিল মিস্টার রয় সেস মাই নেফিউ ইজ ভেরি গুড অ্যাট স্পোর্টস। তো এটি এভাবে তোমরা লিখবে, মিস্টার রয় সেস দ্যাট হিজ নেফিউ ইজ ভেরি গুড অ্যাট স্পোর্টস। ঠিক আছে, কি লিখবে? মিস্টার রয় সেস দ্যাট হিজ নেফিউ ইজ ভেরি গুড অ্যাট স্পোর্টস। ওকে, এরপরে দেখো সিয়ে ছিল মাই গ্র্যান্ড মাদার সেইড টু মি মে ইউ লিভ লং। তো অ্যান্সারটি এইভাবে লিখবে, মাই গ্র্যান্ড মাদার প্রেড দ্যাট আই মাইট লিভ লং। কি হচ্ছে? মাই গ্র্যান্ড মাদার প্রেড দ্যাট আই মাইট লিভ লং। ওকে, তো চলো এবার আমাদের অ্যাক্টিভিটি 4-এ কী বলেছে সেটা দেখে নিই। তো দেখো অ্যাক্টিভিটি 4-এ আছে রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিটস অ্যাট এ সুইটেবল টাইটেল টু দ্য স্টোরি। একটি গল্প লিখতে বলেছে এবং তার একটি টাইটেল বা শিরোনামও দিতে বলা হয়েছে। এই যে পয়েন্টগুলো এখানে আছে দেখো, আর্ট কম্পিটিশান, পার্টিসিপেন্টস ইনক্লুড 3 আর্টিস্ট, সেখানে 3 জন যে আর্টিস্ট ছিল তাদের নিয়ে তৈরি হয়েছিল। ওয়ান ড্র এ বাঞ্চ অফ ফ্লাওয়ার, একজন এঁকেছিল কি এক গুচ্ছ ফুল। আনাদার সাম ফ্রুটস, অন্য যে আর্টিস্ট ছিল সে ফলের ছবি এঁকেছিল। থার্ড ড্র এ কার্টেন, মানে একটি পর্দার ছবি এঁকেছিল। বিস সিট অন দ্য ফ্লাওয়ার, মাছিরা ফুলের উপর বসেছিল। বার্ডস কাম টু ইট ফ্রুটস, পাখিরা এসেছিল ফল খেতে। সার্টেন ডিভাইসেস দ্য জাজেস, ডিসিভস জাজেস, মানে হক চকিয়ে দিয়েছিল কাদের? যারা জাজ ছিল তাদের, সেই পর্দাটি। থার্ড আর্টিস্ট উইন্স দ্য প্রাইজ, তৃতীয় যে আর্টিস্ট ছিল সে
পুরস্কারটি জিতে নিয়েছিল। তো চলো এই নিয়ে আমরা একটি গল্প দেখি। তো দেখো অ্যাক্টিভিটি 4, গল্পের শিরোনাম আমি দিয়েছি দ্য গ্রেট আর্টিস্ট, তোমরা এখানে লিখতে পারো দ্য 3 আর্টিস্টও লিখতে পারো। তো গ্রেট আর্টিস্ট আমি গল্পটির নাম দিয়েছি। তো চলো আমরা একটু শুরু করি। ওয়ান্স আপন এ টাইম থ্রি গ্রেট আর্টিস্ট লিভড ইন এ সিটি। কোনো এক সময়ে সেখানে একটা শহরে 3টে আর্টিস্ট থাকতে পারে যারা চিত্রকার ছিল। এ কম্পিটিশন ওয়াজ অ্যারেঞ্জ টু ডিটারমাইন হু ওয়াজ দ্য গ্রেট আর্টিস্ট। তাহলে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল কিসের জন্য? কে ভালো চিত্রকার সেটি প্রমাণ করার জন্য। সাম নোবেল মেন ওয়ার জাজ, কেউ বিচারক ছিল কিছু মহান ব্যক্তিরা, ঠিক আছে। তো এবার দেখো দ্বিতীয় প্যারাটি তোমরা এভাবে শুরু করবে। দ্য ফার্স্ট আর্টিস্ট পেইন্টেড এ বাঞ্চ অফ ফ্লাওয়ার। প্রথম আর্টিস্ট যিনি ছিলেন তিনি কি করেছিলেন? একগুচ্ছ ফুলের ছবি এঁকেছিলেন। ইট লুক সো অরিজিনাল দ্যাট, মানে এটা এতই অরিজিনাল দেখাচ্ছিল বা সত্যি দেখাচ্ছিল যে দ্য বিস কেম দেয়ার অ্যান্ড ট্রাইড টু সিট অন দ্য ফ্লাওয়ার। তাহলে মাছিরা এসেছিল সত্যি ফুল মনে করে এবং সেখানে বসতে চেয়েছিল। দ্য জাজেস ওয়ার ভেরি ইমপ্রেসড উইথ দ্য পারফরমেন্স। তাহলে সেই পারফরমেন্স দেখে কি জাজেসরা বা বিচারকরা খুব ইমপ্রেসড হয়ে গেছিলো, মানে খুশি হয়েছিলেন। দ্য সেকেন্ড আর্টিস্ট ড্রিউ এ বাঞ্চ অফ রাইপ ফ্রুটস। দ্বিতীয় যে চিত্রকার ছিলেন তিনি কি করেছিলেন? একগুচ্ছ পাকা ফলের ছবি এঁকেছিল। অ্যাজ লুক লাইক রিয়েল, যেটি সত্যি মনে হচ্ছিল। দ্য বার্ডস কেম দেয়ার টু এট ফ্রুটস। সেখানে পাখিরা এসেছিল কি করতে? সেই ফলগুলো খেতে। দ্য জাজ দেন হবে THEN হবে। দেন দ্য জাজেস কেম ইন ফ্রন্ট অফ দ্য থার্ড। তারপর কি তৃতীয় আর্টিস্ট বা তৃতীয় যিনি চিত্রকার ছিলেন তার সামনে গিয়ে দাঁড়ালেন। আর্টিস্ট ওয়ার্ক, সেই চিত্রকারের যে কাজ ছিল তার সামনে গিয়ে তারা দাঁড়ালেন। দে ফাউন্ড ইট কভার্ড উইথ এ কার্টেন। তারা সেটা কি একটি পর্দা দিয়ে ঢাকা খুঁজে পেল। সো দে ট্রাই টু ড্র দ্য কার্টেন অ্যাসাইড। সুতরাং তারা কি করলো? সেই পর্দাটি পাশে সরিয়ে রাখতে চেষ্টা করলো। বাট দে ওয়ার অ্যাস্টনিশড দ্যাট দ্য কার্টেন ইটসেলফ ওয়াজ ভেরি ওয়ার্ক অফ আর্ট অফ দ্য থার্ড আর্টিস্ট। কিন্তু তারা হকচকিয়ে গেল যে সেই পর্দাটাই ছিল একটি চিত্রকারের তৈরি একটি কলা, ঠিক আছে। সেই তৃতীয় চিত্রকারের তৈরি একটি কলা, অর্থাৎ সেই তৃতীয় চিত্রকার কি করেছিল? যে ছবিটি এঁকেছিল সেটি ছিল একটি পর্দার ছবি। ফ্লাওয়ার ডিসিভড দ্য ইনসেক্টস, প্রতারণা করেছিল। ফ্লাওয়ার ডিসিভড দ্য ইনসেক্ট, অর্থাৎ ফুল প্রতারণা করেছিল পতঙ্গদেরকে। ফ্রুট ডিসিভড দ্য বার্ড, সেই ফলটি প্রতারণা করেছিল পাখিকে। বাট দ্য কার্টেন ডিসিভড দ্য ইন্টেলেকচুয়াল ম্যান, কিন্তু সেই পর্দাটি কাদের মানে প্রতারণা করলো? যে প্রতারণা বলতে এখানে কি অবাক করে দিয়েছিল কাদেরকে? সেই যে তিনটে নোবেল যারা জাজ ছিল সেই জাজদেরকে। দাস দ্য থার্ড আর্টিস্ট ওন দ্য প্রাইজ। এইভাবেই তৃতীয় ব্যক্তিটি বা তৃতীয় যিনি চিত্রকার ছিলেন তিনি পুরস্কারটি জিতলেন, ঠিক আছে। তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর ইংলিশ বিষয়ের জন্য সম্পূর্ণ নতুন প্রকাশিত মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান। আশা করি তোমরা বুঝে নিয়েছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।